My dear brothers and sisters, welcome to Science Zada. আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর কেমিস্ট্রির একটি চ্যাপ্টার রাসায়নিক তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, এখানকার ম্যাক্সিমাম বা বেশিরভাগ প্রশ্নই চিরকালের জন্য ইম্পর্টেন্ট। যেমন তুমি বলতে পারো অনেক প্রশ্নই 10 বছর আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতেও ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখবে। দেখো, 2 মার্কসের প্রথমত 2 মার্কসের কোশ্চেন্স। 1 নাম্বার, তাপগতিবিদ্যার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূত্রটি লিখো। দেখো, তাপগতিবিদ্যার যদি আমরা ফার্স্ট ল বলি অর্থাৎ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, এই সূত্র অনুসারে আমরা বলতে পারি শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি হয়? শক্তি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয় বা পরিবর্তিত হয়। একটা বদ্ধ সিস্টেমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হয়? সিস্টেমের সাথে যুক্ত তাপ আর কাজের যোগফলের সাথে সমানুপাতিক বা সমান হয়। এবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি একটা বিচ্ছিন্ন সিস্টেমে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি সর্বদাই সিস্টেমের বিশৃঙ্খলা বা এন্ট্রপি বৃদ্ধি করে। আর তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কি? তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র অনুসারে পরম শূন্য তাপমাত্রায় মানে 0 কেলভিন টেম্পারেচারে বা উষ্ণতায় একটা বিশুদ্ধ কেলাসের এন্ট্রপি শূন্যের কাছাকাছি হয়। এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এরপরে নেক্সট, তাপগতিবিদ্যায় নিঃসঙ্গ সিস্টেম বলতে কি বোঝায়? এন্ট্রপির এসআই একক লেখো। তো নিঃসঙ্গ সিস্টেম বলতে যে সিস্টেমের ভর আর শক্তির কোনো বিনিময় পরিবেশের সঙ্গে ঘটে না তাকে আমরা বলবো নিঃসঙ্গ সিস্টেম। আর এন্ট্রপির এসআই একক কী বলতো? জুল প্রতি কেলভিন বা জুল পার কেলভিন। এরপরে নেক্সট, রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কী হয় বলো তো? সিস্টেমের আয়তনের যে পরিবর্তন হয় সেটার কৃতকার্য হয়, যা সেই আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি যেটা আমরা বলি আন্তঃশক্তির পরিবর্তনের অংশ। কিন্তু এনথালপির পরিবর্তনের কি হয়? আয়তনের পরিবর্তন সহ মোট তাপমাত্রার পরিবর্তনটাকে নির্দেশ করে, যা রাসায়নিক বিক্রিয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এরপর নেক্সট, যদি কোনো গ্যাসীয় সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি পায় তবে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায় কেন? আচ্ছা, গ্যাসীয় সিস্টেমে যদি আমরা টেম্পারেচারটাকে বাড়াই তাহলে তাদের যে অণুগুলি রয়েছে অণুগুলির মধ্যে গতিশক্তি কী হবে? বৃদ্ধি পাবে। ফলে তাদের যে বিশৃঙ্খলতা অবস্থা মানে ছোটো ছোটো অবস্থা বা বিশৃঙ্খলা মানে তারা আনস্টেবল, এক কথা বলতে গেলে আনস্টেবল হয়ে যাবে বা বিশৃঙ্খলতা অবস্থাটা বেড়ে যাবে। আর এই যে বিশৃঙ্খলতা অবস্থা বা আনস্টেবিলিটি এটাই বৃদ্ধি পাওয়া মানেই আমরা বলতে পারি এন্ট্রপি বৃদ্ধি পাওয়া। ওকে, এবারে দেখো নেক্সট, নিঃসঙ্গ সিস্টেমে সংঘটিত কোনো বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ও সাম্যাবস্থার শর্ত কী? স্বতঃস্ফূর্ততার শর্ত হচ্ছে কি? ডেল্টা এস যেটা রয়েছে অর্থাৎ এন্ট্রপি সবসময় গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ 0 থেকে বেশি হতে হবে। তাহলে নিঃসঙ্গ সিস্টেমে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় আমরা এন্ট্রপি বৃদ্ধি পাই। ওকে, মানে ডেল্টা এস গ্রেটার দেন 0। সাম্যাবস্থার শর্ত কি? দেখো, এক্ষেত্রে ডেল্টা এস যেটা রয়েছে সেটা সমান সমান 0 অর্থাৎ 0-র সাথে ইকুয়াল হতে হবে। নিঃসঙ্গ সিস্টেমে সাম্যাবস্থায় এন্ট্রপির পরিবর্তন 0 হয়। এরপরে 3 বা 5 মার্কসের কোশ্চেন, রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা গুরুত্বপূর্ণ কেন? তারপর বলেছে গিবস মুক্ত শক্তির সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা আর সাম্যের শর্ত বিবৃত করতে হবে। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় আমরা বলতে পারি এনথালপি মানে কি? ডেল্টা এইচ। এনথালপির পরিবর্তন সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন এবং কাজের সাথে কি হয়? সম্পর্কিত হয়। এবার অভ্যন্তরীণ শক্তি মানে ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা ডেল্টা ইউ দ্বারা চিহ্নিত করি, ডেল্টা ইউ এর পরিবর্তন শুধুমাত্র সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের সাথেই সম্পর্কিত। মানে যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে আমাদের ইন্টারনাল এনার্জিও কী হবে? চেঞ্জ হবে। তো বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ায় সিস্টেমের আয়তনের পরিবর্তন হয়, যার ফলে এই কাজটা হয়। সেজন্য আমরা বলতে পারি এনথালপি পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অপেক্ষা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে গিবস মুক্ত শক্তির সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা আর সাম্যের শর্ত। এক্ষেত্রে আমাদের মনে রাখবা ডেল্টা জি যেটা রয়েছে সেটা সবসময় লেস দেন 0 হতে হবে। গিবস মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হলে প্রক্রিয়াটা কী হবে? স্বতঃস্ফূর্ত হবে, কারণ 0 থেকে কম মানে কি? ঋণাত্মক বা নেগেটিভ হতে হবে। এরপর যদি আমরা সাম্য বলি তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি সমান সমান 0 হতে হবে, অর্থাৎ ডেল্টা জি বলতে কি? গিবস মুক্ত শক্তি।
মনে থাকবে গিবস মুক্ত শক্তি হচ্ছে ডেল্টা জি। তো গিবস মুক্ত শক্তির পরিবর্তন শূন্য হলেই সিস্টেমটা কী হবে, স্ট্যাবিলিটি অর্জন করবে বা সাম্যাবস্থায় আসবে। এরপরে নেক্সট, কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্তগুলি আলোচনা করো। একটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পরিমাণগত অর্থাৎ এক্সটেন্সিভ ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত মানে ইন্টেন্সিভ ধর্ম হয়। তো দেখো এনথালপি পরিবর্তন মানে যেটাকে আমরা বলি ডেল্টা এইচ লেস দেন 0 তাপমোচী প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত হওয়ার প্রবণতা দেখায়। এনট্রপি পরিবর্তন মানে ডেল্টা এইচ গ্রেটার দেন 0 হতে হবে। এনট্রপি বৃদ্ধি, ডেল্টা গ্রেটার দেন যখন বলবে তার মানে কি বৃদ্ধি, স্বতঃস্ফূর্তটাকে সমর্থন করবে। গিবস মুক্ত শক্তি পরিবর্তন যেটাকে আমরা ডেল্টা জি বলি সেটা সবসময় লেস দেন 0 হতে হবে। এবার দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা একটা অবস্থাগত ধর্ম হয়। যেমন ধরো ভর আর হচ্ছে আয়তন, তাই তো? ভরকে আমরা কি বলি মাস আর আয়তনকে কি বলি ভলিউম। উভয়ই পরিমাণগত ধর্ম। আর এদের অনুপাত যেটা রয়েছে ঘনত্ব, আমরা কি জানি কি হয়, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন হয়, তাই তো? এবার আমরা ঘনত্বকে রো দ্বারা চিহ্নিত করি, তাই না? তাহলে রো ইকুয়ালস টু কী হবে, মাস অর্থাৎ এম ডিভাইডেড বাই ভলিউম অর্থাৎ ভি। এটা কিন্তু একটা অবস্থাগত ধর্ম। কারণ কি, কারণ হলো এটি সিস্টেমের আকার আর হচ্ছে পরিমাণের ওপর নির্ভর করে না। মানে সিস্টেমের যে কোনোই আকার হতে পারে বা পরিমাণ হতে পারে, সেটার ওপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র সিস্টেমের যে অবস্থা রয়েছে সেটার ওপরই নির্ভর করে বা ডিপেন্ডেন্ট হয়। ওকে, এরপরে নেক্সট, ঊর্ধ্বপাতনে এনট্রপির কী পরিবর্তন হয়? প্রশমন তাপ কাকে বলে? আইসোকোরিক পদ্ধতিতে কোনো রাশিকে ধ্রুবক রাখা হয়। কোন রাশিকে ধ্রুবক রাখা হয়? দেখো, ঊর্ধ্বপাতনে এনট্রপির যে পরিবর্তন, ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমরা কঠিন পদার্থ কি হয়, সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যায়। আর গ্যাসীয় পদার্থের এনট্রপি কঠিন পদার্থের চেয়ে কিন্তু আবার বেশি হয়। সেজন্য আমরা বলতে পারি ঊর্ধ্বপাতনে এনট্রপি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। এবার প্রশমন তাপ যেটা, সেটা হচ্ছে একটি অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কি হয়, 1 মোল জল উৎপন্ন হলে যে তাপটা নির্গত হয় তাকে আমরা কি বলবো, প্রশমন তাপ বলবো। এবার আইসোকোরিক পদ্ধতিতে আমরা আয়তনটাকে কি করি, ধ্রুবক রাখি। আয়তন বা ভলিউম যেটা রয়েছে সেটা, সেই রাশিটাকে আমরা হচ্ছে ধ্রুবক রাখি। এরপরে দেখো নেক্সট, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়া তাপ অর্থাৎ ডেল্টা এইচ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ ডেল্টা ইউ এর সম্পর্কটি প্রতিষ্ঠা করো আদর্শ গ্যাস বিবেচনা করে। দেখো, আমরা যদি স্থির চাপে বিক্রিয়া তাপ যেটা হচ্ছে ডেল্টা এইচ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ ডেল্টা ইউ, এর মধ্যে সম্পর্ক মনে রাখবে, ডেল্টা এইচ সমান কী হয়, ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি। পিভি বলতে কি, পিভি আমরা জানি কি, আদর্শ গ্যাস বা আইডল গ্যাস যেটা রয়েছে, আইডল গ্যাসের ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি হয়, তাই না? তো ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা কী হবে, পিভির জায়গায় জাস্ট এনআরটি বসিয়ে দাও। যদি তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ টেম্পারেচার যাতে পরিবর্তিত বা অপরিবর্তিত থাকে বা বলতে পারো চেঞ্জ না হয় বা স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস আরটি ডেলেন হবে, যেখানে ডেলেন হচ্ছে কি গ্যাসীয় পদার্থের মোলের পরিবর্তন। নেক্সট, আদর্শ কেলাস অপেক্ষা বাস্তব কেলাসের এনট্রপির মান কম না বেশি তা ব্যাখ্যা করো। দেখাও যে সমআয়তনীয় প্রক্রিয়ার শোষিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সমান। আদর্শ কেলাস অপেক্ষা বাস্তব কেলাসের ক্ষেত্রে এনট্রপির মান আমাদের বের করতে হবে। দেখো, বাস্তব কেলাসের এনট্রপির মান আদর্শ কেলাসের চেয়ে কিন্তু বেশি হয়। এর রিজনটা হচ্ছে বাস্তব কেলাসের ত্রুটি আর বিশৃঙ্খলা থাকে যা এনট্রপি বৃদ্ধি করে। আমরা জানি কি, কোনো একটা সিস্টেম যদি আনস্টেবল হয় বা ওই কেলাসের মধ্যে অনেক ত্রুটি থাকে, ফলস থাকে, তাহলে সেটার কি হয়, এনট্রপি যেটা রয়েছে বৃদ্ধি পায়। সমআয়তনীয় প্রক্রিয়ায় শোষিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সমান হয়। তাহলে সমআয়তনীয় প্রক্রিয়ায় আমরা বলতে পারি কৃতকার্য যেটা ডাব্লিউ সেটা 0 হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা বলতে পারি ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডাব্লিউ হয়। ওকে, ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডাব্লিউ হয়। এবার যেহেতু এখানে ডাব্লিউটাই 0, কারণ কৃতকার্য মানে ডাব্লিউ, তাই তো, সেটাই 0, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, ডেল্টা ইউ সমান কিউ আসবে, কারণ ডাব্লিউর মান তো 0। তার মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শোষিত তাপের কি হয়, সমান হয়। এরপরে দেখো নেক্সট, 298 কেলভিন উষ্ণতায় নিচের বিক্রিয়াটির জন্য মানে 2x + y অ্যারো জেড, এক্ষেত্রে ডেল্টা এইচের মান দেখো দিয়ে দিয়েছে কত, 300 কিলোজুল মোল ইনভার্স, আর ডেল্টা এস এর মান 0.2 কিলোজুল কে ইনভার্স মোল ইনভার্স। কোন উষ্ণতায় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে? ধরে নাও উষ্ণতার সাম্য মানে সীমার মধ্যে ডেল্টা এইচ এবং ডেল্টা এস এর মান অপরিবর্তিত থাকে।
বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হওয়ার শর্ত আমরা কি জানি, সবসময় জানি ডেল্টা জিকে লেস দেন 0 হতে হবে। এবার আমরা জানি উই নো দ্যাট ডেল্টা জি ইকুয়ালস টু কী হয়, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবার এখানে দেখো কোশ্চেনে ডেল্টা এইচের মান তোমাকে বলে দিয়েছে 300 কিলোজুল মোল ইনভার্স। এবার 300 কিলোজুলটাকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে এটা কত হয়ে যাবে, 3 লাখ জুল মোল ইনভার্স। ওকে, এবার ডেল্টা এস কত, 0.2 কিলোজুল কে ইনভার্স মোল ইনভার্স রয়েছে, তাহলে এটা কত হবে 200 জুল কে ইনভার্স মোল ইনভার্স। এবার দেখো ডেল্টা জি কিন্তু লেস দেন 0 হলে আমরা বলতে পারি যে এখানে 3 লাখ যেটার পার্ট রয়েছে মাইনাস কত হবে, টি ইন্টু 200, এটাও লেস দেন 0 হবে, তাহলে এক্ষেত্রে টি গ্রেটার দেন হয়ে যাবে। টি গ্রেটার দেন কত বেরোলো আমাদের, দেখো 1500 কেলভিন। তাহলে আমরা বলতে পারি যে 1500 কেলভিন এর বেশি উষ্ণতায় বিক্রিয়াটা কী হবে, স্বতঃস্ফূর্তটা লাভ করবে। এরপর নেক্সট হেসের সূত্রটি বিবৃত করো। নির্দিষ্ট চাপে এবং 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির স্বতঃস্ফূর্তটা বিচার করো। কি বলেছে, ব্রোমিন ব্র্যাকেটে লিকুইড প্লাস হচ্ছে Cl2 ব্র্যাকেটে গ্যাস 2BrCl ব্র্যাকেটে গ্যাস। ডেল্টা এইচ এর মান দেখো দিয়ে দিয়েছে 29.3 কিলোজুল মোল ইনভার্স, আর ডেল্টা এস এর মান হচ্ছে 104.1 জুল কে ইনভার্স মোল ইনভার্স। তো হিসের সূত্র হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন এক বা একাধিক ধাপে, মানে একটা স্টেপেও হতে পারে সেই রিয়াকশনটা, বা একাধিক স্টেপেও হতে পারে, যখন সংগঠিত হয় তখন বিক্রিয়ার মোট এনথালপির পরিবর্তন প্রতিটা ধাপের এনথালপির পরিবর্তনের যে সমষ্টি রয়েছে সেটার সমান হয়। এরপর নেক্সট বিক্রিয়াটির স্বতঃস্ফূর্তটা বিচার। ডেল্টা এইচের মান দেখো কোশ্চেনে 29.3 কিলোজুল মোল ইনভার্স রয়েছে, এটাতে আমরা জুলে কনভার্ট করলাম, তাহলে কত 29300 জুল মোল ইনভার্স হলো। এবার ডেল্টা এস এর মান কত, 104.1 জুল কে ইনভার্স, তো এটা জুলেই রয়েছে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। টি এর মান কত বলেছে, 298। এবার আমরা কি ফর্মুলা জানি, ডেল্টা জি সমান সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস হয়, জাস্ট মানগুলো বসিয়ে দাও, দেখো অ্যান্সার আসবে আমাদের ডেল্টা জি এর মান মাইনাস 172, মানে 1721.8 জুল মোল ইনভার্স। তাহলে যেহেতু ডেল্টা জি এর মান কী বেরোলো আমাদের, নেগেটিভ বেরোলো অর্থাৎ ঋণাত্মক, সেজন্য আমরা বলতে পারি যে 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তটা লাভ করবে। থার্মোডাইনামিক্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।